নিষিদ্ধ অনুভূতি পর্ব ৮ আদিল যখন গ্রামে পৌঁছল তখন দুপুর পেরিয়েই বিকাল হবে। পথে কয়েকদার বাড়ি থেকে কল এসেছে, তার বেশিরভাগ কবিতার নাম্বার থেকে, কিন্তু আদিল কল রিসিভ করেনি। আদিলরা যেহেতু ছোটবেলায় গ্রামে থাকত, তাই সেই সুবাদে সবাই তাদের পরিচিত। আদিল গাড়ি মাঠে পার্ক করে নেমে এলো। ওকে দেখামাত্র একজন লোক, কাশেম আলী, দ্রুত গতিতে আদিলের কাছে এলো। আদিল ওনার সাথে কুশল বিনিময় করল, তারপর ওনাকে নিয়ে জমি দেখাতে গেল। ওই দেখো বাবা, তোমগো জমির পাশে ওরা ওদের নামের সাইনবোর্ড দিছে, আর দেখো জমি থেকে মাটিও তুল্লা নিতেছে। কাকা, এরা কি জানে না এগুলো আমাদের জমি? ওদের এখন কোথায় পাওয়া যাবে? জানে, সব জানে। তোমরা শহরে থাহো তো মনে করছে আর আসবা না। নাম কি ওদের? এরা তো দুই ভাই, একজন মোতাহের আর একজন মোতালেব। ওদের জোচ্চুরি করার স্বভাব। কতজন থেকে দিন দুপুরে টাকা ছিনায় নিছে হিসাব নাই। ওদের বউগুলো তো আরও খারাপ, মানুষের নামে খারাপ কথা কইতে একবারও ভাবে না। গ্রামের সব কটা ওদের তেল দিয়ে চলে। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। তুমি বাপু ওদের সাথে কথা বাড়িও না, ওদের কাছে অনেক অস্ত্রশস্ত্র আছে। চিন্তা করবেন না কাকা, আমি খেয়াল রাখব। আদিল আরও কিছুক্ষণ ঘুরে ফিরে জমিগুলো দেখল। সন্ধ্যা নেমে এলে লোকটি বলল, বাবা, তুমি কিছু খাবা না? চলো বাড়ির চলো, তোমার চাচি রাঁধছে দেহি, চলো। আমগো বাড়ির দুইটা খায় বা চলো। না কাকা, চাচির কষ্ট করার দরকার নেই। আপনি বলেছেন, এতে আমি খুশি হয়েছি, কষ্ট করার দরকার নেই। আদিল মানিব্যাগ থেকে কিছু 1000 টাকার নোট বের করে লোকটির হাতে দিল। না না, আমার টাহা লাগব না, তুমি রাখো। কাকা নেন, আমি দিচ্ছি তো। আদিলের অনেক জোড়াজোড়ির পর টাকাটা নিল কাশেম আলী। কাকা, আমি একটু গাড়ির কাছে যাচ্ছি, এখানে নেটওয়ার্ক নেই, আপনি বাসায় যান। তুমি কি খাবা তাহলে? আমি এখানের হোটেল থেকে কিছু খেয়ে নিব, আপনি চিন্তা করবেন না। ওদের সাথে বেশি কথা বলবে না, ওরা কিন্তু। আমি খেয়াল রাখব, আপনি এখন বাসায় যান, না হয় রাত হয়ে যাবে। আচ্ছা। কাশেম আলী চলে যাওয়ার পর আদিল গাড়ির কাছে এলো। একটু আশেপাশে তাকিয়ে একটা দোকান দেখতে পেল, ভাবল কিছু খেয়ে নিবে। আদিল হোটেলে ঢুকে টেবিলে গিয়ে বসল। একজন ছেলে এসে জিজ্ঞেস করল, ভাই কি খাবেন? পরোটা আর চা দাও। ডিম আর তরকারি দিমো না? না। ছেলেটা চলে যাওয়ার পর আদিল ফোন বের করল, বাড়ি থেকে কল এসেছে। আদিল মায়ের কাছে ফোন দিল। কিছুক্ষণ কথা বলার পর নীলিমা জাহান সাবধানে থাকতে বলে ফোন রেখে দিল। আদিল ডাক শুনে পিছন ফিরে তাকিয়ে দেখল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন পর এলো, ভালো আছো তো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। নাস্তা করো তাহলে, আমি আসি। না স্যার, আপনিও বসুন। আদিলের জোড়াজোড়ি মাহবুবুর রহমান টেবিলে বসলেন। আদিল ছেলেটাকে ডেকে মাহবুবুর রহমানের জন্য পরোটা আর ডিম আনতে বললেন। একটু পর ছেলেটা খাবার নিয়ে এলো। তারা দুজন নাস্তা খেতে নানান কথা বলতে লাগল। মাহবুবুর রহমান আদিলের স্কুলের স্যার। আদিল যখন ক্লাস 10-এ পড়ত তখন ওরা পরিবার শহরে চলে যায়। আদিল ভালো ছাত্র হওয়ায় সব স্যার ম্যামদের মধ্যে আদিল মাহবুবুর রহমানকে সবচেয়ে বেশি পছন্দ করত। যখন ওরা চলে যাবে, আদিল মাহবুবুর রহমানকে ধরে সে কি কান্না! আদিলের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি এসে পড়েছিল। এখন অবধি আদিল মাহবুবুর রহমানকে সবচেয়ে বেশি সম্মান করে। অবশ্য তার একটি বিশেষ কারণ আছে। আদিলের কাছ থেকে সব শুনে মাহবুবুর রহমান আদিলকে সতর্ক করলেন, যাতে ঝামেলায় জড়ায় না, দরকার হলে আইনি সাহায্য নেবে। যারা বুঝবে না তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। জি স্যার, আমার আপনার আদর্শ মনে আছে। তাহলে চলো একসাথে যাই। স্যার, আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ, এই লোন আপনার মোগলাই পার্সেল দাও। মাহবুবুর রহমান টাকা বের করতে যাবে, তখনই আদিল আটকে দিল। না স্যার, আমি দিচ্ছি। আরে না, আমার মেয়ে নিতে বলেছিল, তোমাকে দেখে এদিকে চলে এলাম আর টাকা দেওয়া হয়নি। আমি অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি। আদিল বিল মিটিয়ে মাহবুবুর রহমান সহ বাইরে চলে এলো। হাঁটতে হাঁটতে জমির কাছে এলো। এসে দেখল এরা দুই ভাই, মোতাহের আর মোতালেব, জমির কাছে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে তারা খবর পেয়েছে শহর থেকে কেউ এসেছে, জমি নিয়ে ঘাটাঘাটি করছে, তাই খবর পেয়ে তারাও এসেছে। সূর্য ডুবে গেছে, চারপাশ অন্ধকার ছেয়ে যাচ্ছে, আশপাশের দোকান থেকে আলো জ্বলছে। আদিল আর মাহবুবুর রহমান এসে দুই ভাইয়ের সামনে দাঁড়ালো। আদিল শান্ত স্বরে বলল, আমাদের জমি থেকে আপনাদের নামের সাইনবোর্ড সরিয়ে দেবেন। ঝগড়া ঝামেলা করার দরকার নেই। আমি, আপনারা আর গ্রামের সবাই জানে এটা শিকদারদের জমি, তাই অযথা কথা বাড়াবেন না। মোতাহের গর্জে উঠে বলল, এই কে কইছে এটা তোমগো জমি? এত বছর পরে কোন দিক থেকে উঠে আইসো?
আমগো সাইনবোর্ড আমরা জীবনও সরামো না, যা করার করি ফেলো। কয়েক বছর আগেও এটা আমাদের জমি ছিল, আজকেও এটা আমাদের জমিই আছে, আপনি বলাতে কিছু বদলে যাবে না। মোতালেব দ্বিগুণ গর্জে উঠে বলল, শহরে আর ভাত পাস না, এখন এখানে আসছোস? ভালোই ভালো চলে যা, না হলে। মাহবুবুর রহমান আদিলের কাঁধে হাত রেখে বলল, চলো চলো, ওদের সাথে কথা বলে লাভ নেই, ওরা বুঝার মানুষ না। মোতালেব বলল, কি মাস্টার সাহেব, মেয়ের জন্য ঠিক করে রাখছেন নাকি? না আপনার মেয়ের সাথে মেলা মানাইব? মুখ সামলে কথা বলো, আমার মেয়ের নাম মুখেও আনবা না। মাহবুবুর রহমান আর কিছু বলতে যাবে, তখনই মোতালেবের নাক বরাবর এক ঘুষি এসে পড়ল। আকস্মিক আঘাতের জন্য প্রস্তুত না থাকায় মোতালেব তাল হারিয়ে মাটিতে গিয়ে পড়ল। ভাইকে পড়তে দেখে মোতাহের এসে আদিলের উপর হাত উঠাতে যাবে, তখনই আদিল মোতালেবের হাত ধরে পিছন ঘুরিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, স্যারের নামে এসব বলার সাহস কোথা থেকে পেলি তোরা? এত সাহস কে দিয়েছে? মাহবুবুর রহমান দৌড়ে এসে আদিলকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আদিল এত শক্ত করে ধরেছে যে ছাড়াতে পারছে না। মোতাহের ব্যথায় ছটপট করছে। আমার হাত ছেড়ে দে বলছি, ভালে হবে না, তোকে মেরে পুঁতে রাখবো, আগে তো তুই নিজে বেঁচে থাক। এই কথা বলে আদিল মোতাহেরকে ঘুরিয়ে মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। মাহবুবুর রহমান শত চেষ্টা করেও থামাতে পারছে না। মোতালেব মাটি থেকে উঠে নিচ থেকে ইটের বড় একটা টুকরো কুড়িয়ে নেয়। আদিল মোতাহেরকে মারতে থাকায় পিছনের দিকে খেয়াল করেনি, আর মাহবুবুর রহমানও আদিলকে থামাতে ব্যস্ত ছিল বিধায় মোতালেবকে নজরে পড়েনি। মোতালেব আদিলের কাছে গিয়ে আদিলের মাথা বরাবর ইট দিয়ে পর মোতালেব হঠাৎই আদিলের দিকে ঝাঁপিয়ে পড়ে। মাটিতে পড়ে থাকা ইট তুলে আদিলের মাথা বরাবর পরপর কয়েকবার আঘাত করে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। আদিল মাথা ধরে উঠে মোতাহেরকে ছেড়ে দিয়ে মোতালেবের গলা চেপে ধরে। চারপাশে লোকজন জড়ো হয়ে যায়। কয়েকজন ছুটে এসে মোতাহেরকে আদিলের হাত থেকে ছাড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে মোতালেব মাটিতে পড়ে থাকা মোতাহেরকে টেনে তোলে। চলে যেতে যেতে দাঁত চেপে হুমকি ছুড়ে দেয়, তোকে যদি এই জমিতে জিন্দা পুঁতে না ফেলি তো আমিও মোতাহের না। আদিল তেড়ে যেতে চাইলে মাহবুবুর রহমান শক্ত করে ধরে ফেলেন। চলো, ডাক্তার কাছে চলো, তোমার মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে। আমি ঠিক আছি স্যার। পাশ থেকে কয়েকজন বলে ওঠে, আপনার শার্ট রক্তে ভিজে গেছে, সামনে হাসপাতাল আছে, আগে চিকিৎসা করেন। শেষ পর্যন্ত মাহবুবুর রহমান ও গ্রামের কয়েকজন আদিলকে নিয়ে কাছের একটি ফার্মেসিতে যান। ডাক্তার মাথার রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। ফিরে আসার সময় এক মধ্যবয়স্ক লোক সাবধান করে বলল, বাবা, আজকে যদি পরিচিত কেউ থাকে তাদের বাড়িতেই থাকো, এত রাতে শহরে ফেরা ঠিক না, এই দুই ভাই সহজে ছাড়বে না। আদিল চুপচাপ শুনে থেকে শান্ত গলায় বলল, আমি যেতে পারবো। মাহবুবুর রহমান দৃঢ় স্বরে বললেন, না, আজকে তুমি আমার বাড়িতেই যাবে, কাল দেখা যাবে। আর কোনো কথা বলল না আদিল। শরীরও ভালো লাগছে না। বাধ্য ছেলের মতো স্যারের সঙ্গে রওনা হলো। ওদিকে মোতালেব আর মোতাহের বাড়ি ফিরে থমথমে মুখে বসে আছে। নীরবতা ভেঙে মোতাহের বলল, পোলাটা কি চলে গেছে? খবর নিতে হবে। মোতালেব কেউ একটাকে ফোন করতে করতে বাইরে চলে গেল। ভেতরে মোতাহেরের বউ তার আঘাতে ওষুধ লাগাতে লাগাতে অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। মোতালেবের বউ তীক্ষ্ণ স্বরে বলল, দুইজনে মিলে একটা চ্যাংড়া পোলার লোকে পারলেন না, নাকি শুধু ঘরের বউয়ের উপরই জোর দেখান? কিছুক্ষণ পর মোতালেব ফিরে এসে বলল, পোলাটা এখনও গ্রামে, মাস্টার সাহেব বাড়ি নিয়ে গেছে। আমার তো মনে হয় মাস্টার সাহেবই পোলাটারে উস্কানি দিচ্ছে। মোতাহেরের বউ চোখ লাল করে বলল, এই অপমান আমি ছাইড়া দিমু না। আগে জমি নিয়ে ঝামেলা বাঁধানিছে, এখন শহরের পোলারে বাড়িতে উঠাইছে। মানুষ কি ভাবব? মোতালেবের বউ ঠোঁট বাঁকিয়ে বলল, জমির লাইগা আইছে না অন্য কিছুর লাইগা কে জানে। অচেনা ছেলেরে বাড়ি নেয় কেমনে? পুরান কোনো সেটিং আছে নাকি? দুজনের চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। চলো, এখনই যাই। এদিকে মাহবুবুর রহমান আদিলকে নিয়ে বাড়ি পৌঁছলেন। উঠোনে ঢুকতেই ভেতর থেকে বের হল অহনা। সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে ওড়না। বাবার সঙ্গে অচেনা কাউকে দেখে একটু অবাক হল। আব্বু, এত দেরি হলো যে? তার চোখ হঠাৎ থেমে গেল আদিলের ব্যান্ডেজে। উনি? মাহবুবুর রহমান শান্ত গলায় বললেন, আমার ছাত্র, রাস্তায় ঝামেলায় মাথায় চোট পেয়েছে, আজ এখানে থাকবে। তারপর বললেন, অহনা, মুরগিগুলোকে খাবার দিয়েছিস? তোর মা ওষুধ খেয়েছে? মা খেয়েছে, মুরগিগুলোকে এখনো দিইনি। আদিলকে ভেতরে নিয়ে যা, আমার নতুন একটা শার্ট দে, আমি খাবার দিয়ে আসি। অহনা এক মুহূর্ত অচেনা ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভেতরে আসুন। প্রথমবার দুজনের চোখাচোখি হল। ঘরে ঢুকতেই আদিলের মাথা ঝিমঝিম করতে লাগল।
দেয়ালে হেলান দিয়ে বসল সে। অহনা পানি এনে ধরল। ঠিক তখনই মাথা ঘুরে উঠল আদিলের। চোখ অন্ধকার হয়ে এলো। সে সামলাতে না পেরে সামনে ঝুঁকে পড়ল। অহনা দ্রুত এগিয়ে এসে তাকে ধরতে গেল, কিন্তু ভারসাম্য রাখতে না পেরে সেও পড়ে গেল। দুজন একসাথে মাটিতে লুটিয়ে পড়ল। অহনা সরে উঠতে চেষ্টা করছিল। ঠিক সেই সময় গেটের বাইরে চিৎকার, মাস্টার সাহেব, বাইরে আসেন! মোতালেব আর মোতাহেরের দুই বউ কয়েকজন মহিলাকে নিয়ে উঠোনে ঢুকে পড়ল। সেই সময় মাহবুবুর রহমান বাড়ির পেছনে ছিলেন, মুরগির ঘরে খাবার দিচ্ছিলেন। চিৎকার শুনে তাড়াহুড়ো করে সামনে উঠোনে চলে এলেন। কি হয়েছে? এইভাবে চিৎকার করছেন কেন? তিনি কথা শেষ করার আগেই মোতাহেরের বউয়ের চোখ সোজা গিয়ে থামল খোলা দরজার ভেতরে। দরজাটা পুরো খোলা, ভেতরের দৃশ্য একদম স্পষ্ট। ফ্লোরে অহনা, তার ওপর আধশোয়া আদিল। 1 সেকেন্ড চুপ করে থেকেই, হায় আল্লাহ, এ কি কাণ্ড! মোতাহেরের বউ বুক চাপড়ে চিৎকার করে উঠল। মোতালেবের বউ চোখ বড় বড় করে বলে উঠল, মাস্টার সাহেব, এই জন্যই শহরের পোলারে বাড়ি আনছেন? চারপাশের মহিলারা ভেতরের দিকে ঝুঁকে তাকালো। মুহূর্তেই ফিসফাস শুরু হয়ে গেল। ওইটা তো মাস্টার সাহেবের মেয়ে, আজকেই তো আইসে পোলা, দেখছো অবস্থা? অহনা আদিলকে সরিয়ে উঠে বসল। চোখ মুখ লাল হয়ে গেছে বাইরের মহিলাদের কথা শুনে। আদিল এখনও ফ্লোরে মাথা ধরে বসে আছে। অহনা দ্রুত উঠানে এসে বলল, আপনারা ভুল বুঝছেন, উনি মাথা ঘুরে পড়ে গেছেন। চুপ, গর্জে উঠল মোতাহেরের বউ। নিজ চোখে যা দেখছি তা কি মিথ্যে? মাহবুবুর রহমান ভতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের জন্য যেন কথা হারিয়ে ফেলেছেন। তোমরা সীমা ছাড়াইতাছ, ছেলেটা আহত, আমি নিজে নিয়ে আসছি। আহত? ব্যঙ্গ করল মোতালেবের বউ। তাইলে মাটিতে লুটোপুটি কেন? আদিল কষ্ট করে উঠে বাইরে বেরিয়ে এলো। মাথা ঘুরছে, তবু বলল, আমি অসুস্থ হয়ে পড়ে গেছি, এর বেশি কিছু না। মোতাহেরের বউ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে জমির নাটক, এখন ইজ্জতের নাটক। গ্রামে বিচার বসব। এক ঘরে পাওয়া গেছে, এখন বিয়া ছাড়া রাস্তা কি? উঠোনে আরও মানুষ জড়ো হতে শুরু করেছে। ফিসফাস বাড়ছে। অহনা ঠাই দাঁড়িয়ে রইল। চোখ ভেজা, কিন্তু স্পষ্ট শব্দে বলল, আমি ওনাকে চিনি না, আজকে প্রথম দেখেছি। উনি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিল। কেউ সত্যি না জেনে আমার নামে মিথ্যে কথা বলবেন না। মোতালেব দাঁত চেপে বলল, এই অপমানের শোধ আমরা নিব। কাল সকালে বিচার ডাকমু, তখন দেখা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। দুই বউ আগুন ঝরানো চোখে তাকিয়ে ফিরে গেল। উঠোনে উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা শুরু হলো। মাহবুবুর রহমান ধীরে ঘরের দিকে এগিয়ে গেলেন। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আর অজানা আশঙ্কা। হয়তো ভাবছে, কাল সকালে কি হবে।